অভিমন্যু সুদ পেশায় শহরের নাম করা সার্জেন। সে বিপদের মধ্যে পড়ে কাউকে না জানিয়ে 5 কোটি টাকা নিয়ে বেরিয়েছে বিশেষ কাউকে কিছুক্ষণের মধ্যে হ্যান্ড ওভার করতে। কিন্তু গাড়িতে উঠতেই তার কাছে আসে একটা আননোন নাম্বার থেকে কল, এবং এই ফোন মারফত অভিমন্যু জানতে পারে তার খুব কাছের একজন কিডন্যাপ হয়েছে আর সে মুক্তিপণের জন্য 5 কোটি টাকার দাবি করছে। তবে টুইস্ট হলো এই টাকা তার 1 ঘন্টার মধ্যেই চাই, না হলে যাকে কিডন্যাপ করেছে সে মারা পড়বে। আর এইখান থেকেই তৈরি হয় রহস্য যে কে এই কিডন্যাপার, সে কাকে কিডন্যাপ করেছে। অভিমন্যুর কাছে এই মুহূর্তে 5 কোটি টাকা আছে সেটা সে জানলো কি করে। সব থেকে বড় কথা, অভিমন্যু কিসের জন্য 5 কোটি টাকা নিয়ে লুকিয়ে রওনা দিয়েছে। 2018 সালে মাস্টারপিস হরর মুভি তুম্বাড়ের এই লোকটার কথা মনে আছে? সোহম শাহর 2025 সালে একটা মাস্টারপিস মুভি রিলিজ হয়েছিল। এর মাত্র 90 মিনিটের গল্প, টান টান উত্তেজনার মাইন্ড ব্লোয়িং এন্ডিং দেখার পর তোমরা ফোনের রিংটোন শুনতেও ভয় পাবে। তো আজকের মুভি ক্রেজি। অভিমন্যু শহরের একজন নামকরা সার্জন। সে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে টাকার ব্যাগ গাড়ির মধ্যে রেখে রওনা দিয়েছে গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ এই সময় তার কাছে একটা কল আসে হসপিটালের মালিকের, যেখানে এসে সার্জন হিসেবে কাজ করে। তাকে বিরক্তি সুরে প্রশ্ন করলো সে টাকার ব্যাগ নিতে ভুলে যায়নি তো, কারণ পয়সা ছাড়া তাদের কেসের কোনো সমাধান হবে না। আসলে গত বছর অভিমন্যু একজনের অ্যাপেন্ডিক্স অপারেশন করার সময় সেই রোগীর মৃত্যু হওয়ায় তার পরিবার অভিমন্যুর বিরুদ্ধে কেস করলে অবস্থা এতটাই গুরুতর হয় যে তার আইনজীবীও জানিয়ে দিয়েছে যে তারা এই কেস কোর্টে জিততেই পারবে না। তাই তাদের একমাত্র ভরসা রোগীর পরিবারের সাথে সেটেলমেন্ট, এবং তারা 5 কোটি টাকায় কেস তুলতে রাজি হয়। আর আজ রোগীর পরিবারকে টাকা দেওয়ার শেষ দিন। এমন সময় সেক্টর 40 পুলিশ স্টেশন থেকে হাবিলদার রানা তাকে ফোন করে অভিমন্যুর ফোন হারানোর বিষয়টা নিয়ে জানায়। অভিমন্যু তাকে ফোনের কথা জিজ্ঞেস করলে রানা বলে তারা 3টে ফোন উদ্ধার করলেও সে 3টের মধ্যে কোনোটাই তার ফোন ছিল না। আসলে কিছুদিন আগে অভিমন্যুর 3টে ফোন হারিয়ে গেছে, তাই হাবিলদার তাকে সেই 3টে ফোনের মধ্যে একটা নিয়ে কেস ক্লোজ করতে বলায় সে রাজি না হয়ে ফোন কেটে দেয়। যদিও এরপরে একটুকুও শান্তি পেল না। গাড়ি চালাতে চালাতে একের পর এক আসতে থাকে আননোন নাম্বার থেকে কল। অবশ্য প্রথম দিকে ইগনোর করলেও অবশেষে বিরক্ত হয়ে অভিমন্যু কলটা রিসিভ করলো। ফোনের ওই পারে থাকা লোকটা জানায় সে তার মেয়েকে কিডন্যাপ করেছে এবং তার থেকে 5 কোটি টাকার মুক্তিপণ দাবি করে। লোকটা বলে সে 15 মিনিটের মধ্যেই ফোন করে জানাবে যে কোথায় টাকা নিয়ে যেতে হবে। তার কথা শুনে কিছুটা ঘাবড়ে গিয়ে অভিমন্যু তার মেয়ে বেদিকার সাথে কথা বলতে চাইলে কিডন্যাপার তাকে ওষুধ দিয়ে অজ্ঞান করে রেখেছে জানিয়ে ফোনটা কেটে দেয়। এইবার অভিমন্যু তাকে আবার কল করলেও সে ফোন রিসিভ না করায় বাধ্য হয়ে প্রাক্তন স্ত্রীকে কল করে, কিন্তু সেও তার ফোন ইগনোর করে মেসেজ পাঠায় সে এখন ব্যস্ত, পরে কল করতে। ইতিমধ্যে অভিমন্যুর বর্তমান প্রেমিকার কল আসলে অভিমন্যু তার কাছে জানতে চায় সে 5 কোটি টাকার ব্যাপারে আর কারোর সাথে আলোচনা করেছে কিনা, কারণ এই ব্যাপারটা তার প্রেমিকা ছাড়া কেউ জানতো না। যদিও তার প্রেমিকা বলে সে এই ব্যাপারে কাউকেই জানায়নি, তাই অভিমন্যু ভাবে কেউ হয়তো তার সাথে প্র্যাঙ্ক করছে। এমনকি সে এই কিডন্যাপারের গলা আগে কোথাও শুনেছে, তবে এখন মনে করতে পারছে না। গার্লফ্রেন্ড ফোন রাখার সাথে প্রাক্তন স্ত্রী তাকে কল করে ঝগড়া শুরু করে দেয় তাদের মেয়ের ব্যাপারে। আসলে ভেদিকাই ছিল তাদের ডিভোর্সের অন্যতম কারণ, কেননা ভেদিকা সাধারণ মেয়ে ছিল না, ছোট থেকেই ছিল ডাউন সিনড্রোম, অর্থাৎ সে বাকিদের মতো চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না, এমনকি অনেক সময় মেয়ের জন্য তারা হীনমন্যতায় ভোগে। একজন স্বনামধন্য ডাক্তারের মেয়ে বাকিদের মতো সুস্থ স্বাভাবিক হবে না সেটা মানতে পারেনি অভিমন্যু। তার মতে ভেদিকার ভবিষ্যৎ ছিল অন্ধকার। অন্যদিকে অভিমন্যুর কাছে সে কল প্র্যাঙ্ক মনে হলেও তার মনের ভিতরে যেন একটা কাঁটা বিঁধছিল। তাই সে আবার ক্রস চেক করার জন্য তার প্রাক্তন স্ত্রীকে জিজ্ঞেস করে ভেদিকা স্কুলে আছে কিনা চেক করতে। সাথে এই অপহরণের কথাও তার স্ত্রীকে জানিয়ে পুরো ঘটনাটা বললে তার স্ত্রী তাকে উল্টে দোষারোপ করে। সেই কি তাকে দায়িত্বহীন মহিলা মনে করে, কারণ সে নিজে ভেদিকাকে স্কুল ড্রপ আর পিক করতে যায়। এই বলে সে কলটা কেটে দিল। এমন সময় আবার সে আননোন নাম্বার থেকে কল আসলে অভিমন্যু প্র্যাঙ্ক কল ভেবে তার সাথে মজার ছলে কথা বলতে শুরু করে, কিন্তু অপর প্রান্তের ব্যক্তি তাকে শান্তভাবে জানায় সূর্যাস্ত হতে আর মাত্র 1 ঘন্টা 12 মিনিট বাকি। তার আগে টাকা দিয়ে সে যেন ভেদিকাকে সুরক্ষিতভাবে নিয়ে যায়, না হলে তার অবস্থা খুব একটা ভালো হবে না। সে অভিমন্যুকে বলে প্রপার লোকেশনে গিয়ে টাকার ব্যাগ রাখার পর সে যেন সেখানে না দাঁড়ায়।
এমন সময় অভিমন্যুর সন্দেহ হয় যে হয়তো বেদিকার মা এই অপহরণের সাথে জড়িত, কারণ সে তার মাকে কল না করে তাকেই কেন করছে। সে এই বিষয়ে অপহরণকারীকে প্রশ্ন করলে সে বিষয়টা ঘুরিয়ে ফোন কেটে দেয়। কিন্তু পরক্ষণে অভিমন্যুর প্রাক্তন স্ত্রী কল করে জানায় স্কুলে ফোন করে জানতে পেরেছে বেদিকা স্কুলে নেই। তবে অভিমন্যু পুরোটাই তার ছলনা ভেবে গুরুত্ব দেয় না, কারণ সে ভালো মতোই জানে প্রাক্তন স্ত্রী তাকে ট্র্যাপে ফেলার জন্য কোনো কিছুই করতে পারে। তাই সে ফোন সুইচ অফ করে দেয়। কিছু দূর যাওয়ার পর অভিমন্যু রোড জ্যামে ফেঁসে গেলে দেখে সামনের গাড়িতে একটা ছোট্ট মেয়ে তার দিকে মিষ্টিভাবে তাকিয়ে হাত নাড়ছে। এটা দেখে হঠাৎ করে অভিমন্যুর বেদিকার কথা মনে পড়ে যায়। যতই হোক সেও তো তার নিজেরই মেয়ে। তাই আবার তার প্রাক্তন স্ত্রী অর্থাৎ ববিকে কল করে। ববি জানায় সে এইসবের ব্যাপারে কিছুই জানে না এবং জিজ্ঞেস করে সে পুলিশকে ফোন করবে কিনা। অভিমন্যুর কাছে সেই সময় 5 কোটি টাকা তো আছে, তবে সেটা অন্য কাজের জন্য, এবং সে যদি টাকা দিয়ে দেয় তাহলে তার কেরিয়ার ও মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। তাই সে ববিকে টাকা জোগাড় করতে বললে জানায় তার আগে থেকে অনেক কটা লোন আছে, ফলে তার পক্ষে 5 কোটি টাকা জোগাড় করা সম্ভব নয়, যা করার অভিমন্যুকেই করতে হবে। এরপর অভিমন্যু ববিকে পুরো ঘটনা বললে সে বুঝতে পারে এই 5 কোটি তার কাছে কতটা প্রয়োজনীয়। কিন্তু এসব শোনার পরেও একজন মায়ের মন তো মানতে চায় না। তাই সে তাকে জোর করে বলে সেই টাকা দিয়ে তাদের মেয়েকে বাঁচানোর জন্য। যদিও অভিমন্যু জানতো সে যদি টাকা রকির পরিবারকে না দেয় তাহলে ওর জেল হতে পারে। অন্যদিকে ববি তাকে মনে করাতে থাকে সে যখন শেষবার তাদের সাথে দেখা করতে যায় তখন সে বেদিকার ব্যাপারে কত কি খারাপ কথা বলেছিল, যা সবটাই শুনে নেয় বেদিকা। কিছুক্ষণ চুপ করে থাকলে অভিমন্যুর চোখে পড়ে সামনে সেই গাড়ির মিষ্টি মেয়েটার দিকে, এবং সে তার স্ত্রীকে জানায় সে তার সেটেলমেন্টের মানি কিডন্যাপারকে দিতে রাজি। তাই সে অপহরণকারীকে মেসেজ করে লোকেশন জানতে চাইলে লক্ষ্য করে আর মাত্র 50 মিনিট বাকি। ফলে গাড়ির স্পিড দ্বিগুণ করে লোকেশনের দিকে রওনা দেয়। তবে এইসবের মধ্যে অভিমন্যু কেরিয়ার বাঁচানোর ভয়ে প্রেমিকাকে ফোন করে সব জানিয়ে 5 কোটি টাকা চায়, কিন্তু তার প্রেমিকার মাথায় অন্য কিছু চলছে। সে বলে হয়তো এই অপহরণের পিছনে সেই পরিবারের হাত আছে যারা তার থেকে টাকাও চায় আবার তাকে জেলেও পাঠাতে চায়, কারণ অপহরণকারী তার কাছে 5 কোটি টাকাই চাইছে এবং তার সেটেলমেন্ট মানিটাও কিন্তু 5 কোটি। এটা কাকতালীয় তো হতে পারে না। তাই প্রেমিকা তাকে পুলিশের কাছে অভিযোগ করতে বললে অভিমন্যু সব কিছু আরেকবার ভেবে দেখার জন্য কিছুটা সময় চেয়ে নেয়। তার অপহরণকারীর গলা বেশ চেনা লাগছিল, তাই সে ফোনের গ্যালারিতে বেদিকার ফটো দেখতে দেখতে তার চোখ পড়ে বেদিকার একটা টিচারের উপর। অভিমন্যুর কাছে এখন সব ঘটনা পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারে তার টিচারই তাকে কিডন্যাপ করেছে, আর সেই কারণেই তার গলা ভীষণ চেনা লাগছিল, আর এই লোকটা আর অন্য কেউ নয়, তার প্রিয় ক্লাস টিচার। তখনই অভিমন্যুর কাছে ববির কল আসে। তবে এইবার অভিমন্যু জানায় সে বুঝে গেছে অপহরণকারী আসলে কে, এবং এই সব কিছুর পিছনে হাত রয়েছে তার প্রাক্তন স্ত্রীর। সে টাকার জন্য মেয়েকে টোপ বানিয়ে এই নোংরা খেলা খেলছে, এটা বলে সে ফোন কেটে দিয়ে পৌঁছে যায় হসপিটালে। তবে এমন সময় আবার সে অপরিচিত নাম্বার থেকে ভিডিও কল আসে। রিসিভ করলে দেখে সে বেদিকাকে বেঁধে একটা পুরনো ঘরে অজ্ঞান করে ফেলে রেখেছে। এই দৃশ্য দেখানোর পর অভিমন্যুকে সময়ের কথা মনে করিয়ে ফোনটা কেটে দেয়। অতঃপর অভিমন্যু জিপিএস অন করে অপহরণকারীর লোকেশনের দিকে যেতে থাকে, এবং তখনই রাস্তায় তার সিনিয়রের কল আসে। সে রীতিমতো রেগে আগুন। সে জানতে চায় আর কতক্ষণের মধ্যে অভিমন্যু হসপিটাল পৌঁছে মৃতর পরিবারকে ক্ষতিপূরণ দেবে। তবে অভিমন্যু সেটেলমেন্টে টাকা দিতে পারবে না জানিয়ে ফোন কেটে দেয়। এরপর সে তার উকিলকে কল করে জানায় সে সবকিছুর মিটমাট কোর্টেই করতে চায়, তবে তার আইনজীবী মিটিংয়ে থাকায় ফোনটা কেটে দেয়। এমন সময় তার প্রেমিকা আবার তাকে কল করে এবং অভিমন্যু জানায় বেদিকাকে সত্যি কিডন্যাপ করা হয়েছে এবং এর পিছনে রয়েছে তার স্কুল টিচার গুরুদত্ত প্রসাদ। অপরাধ বোধে ভুগতে থাকা অভিমন্যু জানায় আজ যদি বেদিকাকে বাঁচাতে সে না পারে তাহলে কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। এইটা শুনে তার প্রেমিকা তাকে প্রশ্ন করে যদি আজ তার কোনো অ্যাক্সিডেন্ট হয় বা তার কিছু হয়ে যায় তবে কি সে এইরকমভাবে তার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে? সে কি ফেরত আসতে পারবে? এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না অভিমন্যু। তার নীরব থাকাই ছিল যথেষ্ট। তাই প্রশ্নের উত্তর পেয়ে সে পরিষ্কার জানিয়ে দেয় এই সম্পর্ক টিকিয়ে রাখা তার পক্ষে সম্ভব নয়। সে কখনোই সেকেন্ড প্রায়োরিটি হয়ে থাকতে চায় না। এমন সময় আইসিইউ থেকে একজন নার্স তাকে ফোন করে জানায় যে বেড নাম্বার 33 এর সিটি স্ক্যান রিপোর্ট এসছে এবং তার অবস্থা খুবই খারাপ, প্রয়োজন আর্জেন্ট সার্জারি। তবে অভিমন্যু তো সেখানে যেতে পারবে না, তাই সে তাকে ডাক্তার চ্যাটার্জিকে ফোন করতে বলে।
এমন সময় কল আসে পুলিশের। তারা অপহরণের ব্যাপারে ববির থেকে সব জেনে গেছে। তারা অভিমন্যুর থেকে লোকেশন জানতে চাইলে সে নেটওয়ার্ক খারাপের বাহানা দিয়ে ফোন কেটে দেয়। এরপর নার্স ফাতিমা তাকে আরও একবার কল করে জানায় যে রোগীর অবস্থা খুবই খারাপ এবং কোনো ডাক্তার এই মুহূর্তে উপলব্ধ নেই, তাই তাকে এই রোগীকে বাঁচাতে আসতে হবে। কিন্তু তখনই অভিমন্যুর মাথায় আসে তার জুনিয়রের কথা। তবে সে এর আগে কোনোদিনও সার্জারি করেনি। অভিমন্যু তার জুনিয়রকে কল করে জানায় যে আজই তাকে সার্জারি করে একজনের প্রাণ নিশ্চিত মৃত্যুর দোরগোড়া থেকে ফিরিয়ে আনতে হবে। এইবার জুনিয়র যেহেতু এর আগে কোনোদিন এরকম অপারেশন করেনি, তাই সে এতে রাজি না হলে অভিমন্যু বলে তার কোনো চিন্তা নেই, সে তাকে ভিডিও কলে গাইড করবে। এমন সময় তার কাছে উকিলের কল আসলে জানায় যে তারা কোর্টে কোনোভাবেই এই কেস জিততে পারবে না, কারণ রোগীর মৃত্যুর পর অভিমন্যুর রক্তে ড্রাগ পাওয়া গেছে, তাই তার কোর্টে জেতার সম্ভাবনা নেই বললেই চলে। তবে অভিমন্যু মানতে না চাইলে সে তার উকিলকে প্রশ্ন করে তারা পেনাল্টি কভার করতে পারবে কিনা, যদিও সে জানায় ইন্স্যুরেন্স শুধুমাত্র অ্যাক্সিডেন্টের জন্য, রেকলেস লাইফস্টাইলের জন্য নয়। এরপর অভিমন্যু আর কথা না বাড়িয়ে ফোন রেখে দেয়। এদিকে ববিও মন শান্ত রাখতে পারছে না, তাই পুনরায় অভিমন্যুকে কল করে বেদিকার খোঁজ করতে চাইলে সে জানায় প্রসাদ তাকে ভিডিও কলে দেখিয়েছে বেদিকা অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তাদের হাতে মাত্র 29 মিনিট আছে। অভিমন্যু তাকে একটা লোকেশন পাঠিয়ে বলে সে যেন এটা পুলিশের কাছে না পাঠায়। অভিমন্যু ববিকে পুলিশের কাছ থেকে অভিযোগ তুলতে বলে তার কাছে বারবার ক্ষমা চেয়ে জানায় সে বেদিকাকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনবে, আর এখন হাতে কিছুটা সময় বাকি। তবে রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ হওয়ায় তার গাড়ির টায়ার খারাপ হয়ে যায়, যেন মরার উপরে খাঁড়ার ঘা। পরিস্থিতি শুধু এতেই থেমে থাকলো না, কল আসে তার জুনিয়রের, সে প্রস্তুত অপারেশনের জন্য। অভিমন্যু গাড়ি ঠিক করতে করতে ভিডিও কলে তাকে সব কিছুর নির্দেশ দেয়। তবে রোগীর অবস্থা খারাপ হতে থাকলেও শেষ অবধি অনেক চেষ্টার পর অভিমন্যু এবং তার জুনিয়র তাকে বাঁচিয়ে তোলে। এমন সময় প্রসাদ তাকে ফোন করে বলে ভেদিকা অস্বাভাবিক ব্যবহার করছে। তখন অভিমন্যু তাকে নির্দেশ দেয় যে কি করতে হবে এবং তার কথা মতো কাজ করলে ভেদিকা ঠিক হয়ে যাওয়ায় প্রসাদ তাকে সূর্যাস্তের কথা মনে করিয়ে ফোন কেটে দেয়। অভিমন্যু গাড়ি ঠিক করে চালাতে শুরু করলে এমন সময় দেখতে পায় একটা পুলিশের গাড়ি থেকে ফলো করছে। তখনই প্রসাদ ফোন করে লোকেশন জানায় যেটা ছিল একটা টানেল। তবে সেইখানে ব্যাগ রেখে যেন অপেক্ষা সে না করে, কিন্তু অভিমন্যু তার কাছ থেকে একটু সময় চেয়ে নেয় কারণ পুলিশ তাকে পিছু করছে। এইটা শুনে প্রসাদ জানায় সে নিজেই পুলিশকে কল করে সবটা জানিয়েছে, কারণ পুলিশ পিছু না করলে সেও তাড়াতাড়ি জায়গা মতো পৌঁছতো না। তবে পুলিশ যেন টানেল অবধি না আসে এই দায়িত্বটাও কিন্তু অভিমন্যুর। অবশেষে পুলিশ তার গাড়ির পিছু করতে করতেও একটা অন্য রাস্তায় চলে গেলে অভিমন্যু বুঝতে পারে পুলিশ কিন্তু তার পিছু করছিল না, বরং প্রসাদ তাকে মিথ্যে বলেছে। এটা অভিমন্যু প্রসাদকে জানালে সে বলে তাকে সবাই ক্রেজি বলে সম্বোধন করে, কিন্তু সে আসলে শেয়ানা। এমন সময় তাকে আবার হুমকি দিয়ে এরপর কি করতে হবে জানিয়ে কল কেটে দেয়। অভিমন্যু ইতিমধ্যে টানেলে পৌঁছলে প্রপার লোকেশনের 1 কিলোমিটার আগেই টাকার ব্যাগ রেখে ছুটে যায় তার মেয়েকে খুঁজতে। তবে এমন সময় একটা গাড়ি এসে ধাক্কা মারলে প্রচন্ড আহত হয়ে এক পায়ের হাঁটু তার ডিসলোকেট হয়ে যায়। তবে সে কিন্তু হার মানল না, যন্ত্রণাকে উপেক্ষা করে সুস্থ করে তোলে নিজেকে। একজন পিতার সুপ্ত ভালোবাসা ও আবেগ যেন বেরিয়ে আসছে তার চিৎকারের মধ্যে দিয়ে। আহত অবস্থাতেও অভিমন্যু কিছু না ভেবেই ছুটে যায় মেয়ের দিকে। তবে সামনে গিয়ে দেখতে পায় একের পর এক বস্তা। অভিমন্যু ভাবে এগুলোর একটার মধ্যেই হয়তো তার মেয়েকে বেঁধে রাখা হয়েছে, তাই সে একে একে বস্তা খুলে দেখতে থাকলে বেদিকাকে কোথাও খুঁজে পায় না, শুধু খুঁজে পায় সেই 5 কোটি টাকার ব্যাগ যা সে একটু আগেই টানেলের মধ্যে ফেলে গেছিল। কি হচ্ছে কিছুই বুঝে ওঠার আগেই তার কাছে আবার প্রসাদের কল আসে। তবে কলের উপরে এবার প্রসাদ নয়, ছিল তার 16 বছরের ছোট্ট মেয়ে বেদিকা। সে ফোনে জানতে চায় তার বাবা কি আসলেই তাকে পাগল ভাবে, কেননা এরপর সে যা বলতে শুরু করে তার জন্য মোটেই প্রস্তুত ছিল না অভিমন্যু। সে বলে প্রথম থেকে এই প্ল্যানের মাস্টার মাইন্ড হলো সে নিজেই। সে অভিমন্যুর ফোন চুরি করে তার সমস্ত চ্যাট পড়েছে, এমনকি সেই পরিবারকে টাকা দেওয়ার ডেডলাইন, লোকেশন সব কিছুই ছিল তার পরিকল্পনা। তবে সে জানতো তার পক্ষে একা সব কিছু করা সম্ভব হবে কিনা, তাই সে তার স্কুলের প্রসাদ স্যারের থেকে হেল্প চায়, কারণ তাকে প্রসাদ স্যার অভিমন্যুর থেকেও বেশি ভালোবাসে। কারণ অভিমন্যুর তো সব সময় মনে হয়েছে যে বেদিকা কোনো সম্মান ডিজার্ভ করে না, এমনকি সে এতটাই স্টুপিড যে পৃথিবীর বুকে তার বেঁচে থাকা উচিত নয়। সে আরও বলে অভিমন্যু হলো এই পৃথিবীর সব থেকে খারাপ পিতা এবং সে চায় এই কথাগুলো যেন অভিমন্যুর আরও খারাপ লাগে।
এতদিনে সে সবাইকে বলতে পারবে যে তার মেয়ে একজন সত্যিকারের পাগল। অভিমন্যুর মনে পড়তে থাকে পিছনে ফেলে আসা সেই সমস্ত কথা যা একজন পিতা হিসেবে তাকে কলঙ্কিত করে তুলেছে সবার সামনে। সে তার মেয়ে হোক, তার প্রাক্তন স্ত্রী প্রসাদ স্যার অথবা তার বর্তমান প্রেমিকা। অভিমন্যু বলে সে বেদিকাকে খুব ভালোবাসে এবং সে তাকে আর কোনো দিনও একা ছাড়বে না। কিন্তু বেদিকা বলে তার বাবা যদি বোকা হতো তাও সে কিন্তু তার বাবাই থাকতো। এই বলে সে ফোন কেটে দেয় এবং অপরাধ বোধে পুড়তে থাকে অভিমন্যুর আত্মা। কিছুক্ষণ পর বৃষ্টির মধ্যে বেদিকা ছাতা হাতে উপস্থিত হলো তার বাবার সামনে। চোখের জল মুছিয়ে হাত বাড়িয়ে দেয় শারীরিক এবং মানসিকভাবে আহত অভিমন্যুর দিকে। অবশেষে হাসি মুখে সকল অতীত ব্যথা ভুলে দুজন দুজনকে আলিঙ্গন করে এবং এই দৃশ্য দূর থেকে দেখতে থাকে প্রসাদ স্যার। আর এই আবেগ ঘন মুহূর্তের সাথে শেষ হয় আজকের মুভি ক্রেজি।